হ্যালো স্টুডেন্ট, হোপ ইউ অল আর ওয়েল। আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর বিগত 2 মাস ধরে মানে কন্টিনিউ বিভিন্ন অনলাইন চ্যানেলগুলোতে অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে। তারই অঙ্গ হিসাবে আমি রাজেশ দত্ত আজ এখানে উপস্থিত। আমি বেলাবর স্কুলের শিক্ষক, আমি অর্থনীতির শিক্ষক। আজ আমি ক্লাস 12-এর ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে আমি বলে দিতে চাই যে ক্লাস 12-এ ইকোনমিক্সের 2টো বই আছে, তোমরা অলরেডি জানো। একটা বই হলো বেসিক ম্যাক্রো ইকোনমিক্স, যেটার বাংলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতি। তোমরা পেয়ে যাবে হয়তো বইটা এরকম, প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতি। আর দ্বিতীয় বইটা হলো ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। তো আমাদের যে সিলেবাসটা, সেখানে তোমাদের টোটাল 100 মার্কস আছে। আউট অফ 100 আমাদের 2টা পার্ট, 80 হলো থিওরি আর 20 হলো আমাদের প্রজেক্ট। তো 80-র মধ্যে আবার 2টা পার্ট, একটা হলো আমাদের এই বইটা ম্যাক্রো ইকোনমিক্স, এটা 40 হবে, আর ইন্ডিয়ান ইকোনমি 40, আর আমাদের প্রজেক্ট হলো 20, মানে 40 40 20 80। এই হলো আমাদের মোটামুটিভাবে আমাদের সিলেবাস। ক্লাস 11-এ তোমরা পেয়েছো 2টা বই, এবারও ক্লাস 12-এ তোমাদের 2টোই বই। কিন্তু যে 2টা বই এবার পেয়েছো, এই 2টা কিন্তু একেবারে নতুন। একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হলো ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। তো চলো আমরা একটু দেখে নিই যে এই ম্যাক্রো যে ইকোনমিক্স, সেই ইকোনমিক্স বইয়ের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টার স্ক্রিপ্টটা একটু দেখে নিই। চ্যাপ্টার স্ক্রিপ্ট, হ্যাঁ। তাহলে এই বইয়ের মধ্যে ম্যাক্রো ইকোনমিক্স বইয়ের মধ্যে 5টা চ্যাপ্টার আছে। আমি ইংরেজিতে লিখছি, হ্যাঁ, সুবিধা হবে। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। তোমাদের বইয়ে দেখবে 6টা চ্যাপ্টার, কিন্তু আসলে প্রথম চ্যাপ্টারটা নেই, এটা থেকে শুরু হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, বাংলা বলে জাতীয় আয়ের হিসাব, ঠিক আছে। নাম্বার 2 মানি অ্যান্ড ব্যাংকিং, বাংলায় বলে অর্থ এবং ব্যাংক ব্যবস্থা। নাম্বার 3 ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এটার বাংলা হচ্ছে আয় ও নিয়োগের পরিমাপ, ঠিক আছে। নাম্বার 4 গভর্নমেন্ট বাজেট, মানে সরকারি বাজেট, ঠিক আছে। আর নাম্বার 5 ওপেন ইকোনমি, যেখানে তোমরা 2টা জিনিস পাবে, একটা হলো বিউপি ব্যালেন্স অফ পেমেন্ট, আর একটা হবে এক্সচেঞ্জ রেট, মানে বিনিময় হার। বিউপি মানে লেনদেন উদ্বৃত্ত। সবগুলো নতুন জিনিস, তোমরা শুনোনি কখনো, আমি একে একে বলবো সবগুলি। বিউপি মানে লেনদেন উদ্বৃত্ত, আর এক্সচেঞ্জ রেট মানে বিনিময় হার, মানে মুদ্রার বিনিময় হার, ঠিক আছে। এবার দেখে নাও যে আমাদের যে 5টা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে। প্রথমটা থেকে থাকবে 10 মার্কস, সেকেন্ডটা থেকে 6 মার্কস, থার্ড চ্যাপ্টার থেকে 12 মার্কস, ফোর্থ 6 মার্কস, এবং লাস্ট চ্যাপ্টার থেকেও 6 মার্কস, মোটামুটি 40 মার্কস। হ্যাঁ, 40 মার্কস, 12 6 12 10 6 12 6 6, টোটাল 40 মার্কস। এই হলো আমাদের চ্যাপ্টার স্কিম, ঠিক আছে, প্রথম বইটা থেকে। আর সেকেন্ড বইটা আমি আস্তে আস্তে করব, তখন আমি বলে দেবো। আজকে প্রথম বইটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আলোচনা শুরু করার আগে আমি বলে দিই, তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের বইটা, মানে এই বইটা প্লাস খাতা কলম নিয়ে বসো। আমি যা যা করবো ব্ল্যাকবোর্ডে তুমি সব তুলে নিও, কারণ সবটা জিনিসই কিন্তু নতুন, তোমাদের অনেকটাই কষ্ট হবে। আমাদের জন্য নতুন, তোমাদের জন্য নতুন, সুতরাং আস্তে আস্তে তোমরা জিনিসগুলো বুঝতে চেষ্টা করো। আর যদি প্রবলেম হয় তাহলে ফোন করতে পারো, ঠিক আছে। আমি আগামী 5টা ক্লাস পাবো, আজকে একটা পেলাম। আজকে সোমবার, বুধ, শুক্র, রবি আর মঙ্গল, এই 5টা ক্লাসে আমি এই বইটা থেকে 2টো চ্যাপ্টার করবো, আর ইন্ডিয়ান ইকোনমি থেকে 2টো চ্যাপ্টার করবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো যাতে তোমরা বাড়িতে বসে একা একা এই চ্যাপ্টারগুলো নিজেরাই করতে পারো, ঠিক আছে। এটাই আমার উদ্দেশ্য এই 5টা ক্লাসে থাকবে। চলো দেখে নিই
যে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ম্যাক্রো ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টারটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং মানে জাতীয় আয়ের হিসাব, এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে। তো এই চ্যাপ্টারটা তো একদিনে সবটা কভার হবে না। আজ আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেইগুলো আমি একটু লিখে নিচ্ছি। টুডেস টপিকস আজকে আমরা কি আলোচনা করব। দেখো জিনিসটার নাম কি ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স। তো প্রথমে আমরা দেখব যে ম্যাক্রো ইকোনমিক্স কি, হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স কনসেপ্ট, ঠিক আছে, হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স, এটা আমরা প্রথম দেখব। নাম্বার 2 দেখব, তোমরা জানো যে ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ, একটা হলো মাইক্রো ইকোনমিক্স যেটা ক্লাস 11 এ পেয়েছো, আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের বাংলাটা কি ছিল? ব্যষ্টিক অর্থনীতি, আর এটার বাংলা হলো সামষ্টিক অর্থনীতি। মনে রাখবে, সামষ্টিক অর্থনীতি, বাংলাটা সামষ্টিক অর্থনীতি, বইয়ের নামের মধ্যে আছে সামষ্টিক অর্থনীতি। তো ম্যাক্রো ইকোনমিক্স কি এটা জানবো। নাম্বার 2 জানবো কম্পারিজন বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স লিখলাম না আমি। কম্পারিজন বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, মাইক্রো আর ম্যাক্রো জিনিসের মধ্যে কি ডিফারেন্স বা কি মিল কি অমিল, এটা আমরা দেখব। নাম্বার 3 দেখব ইমার্জেন্স, মানে উদ্ভব, ইমার্জেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স, মানে ম্যাক্রো ইকোনমিক্সটা কোথায় থেকে শুরু হয়েছে, কবে শুরু হয়েছে, সেই জিনিসটা একটু দেখব, ঠিক আছে। আর নাম্বার 4 দেখব 4 সেক্টরস অফ ইকোনমি, মানে অর্থনীতি। ইকোনমি বাংলা হলো অর্থনীতি। অর্থনীতির 4টে যে সেক্টর আছে, 4টে সেক্টর কি কি সেগুলো আমরা দেখব। সঙ্গে যদি পসিবল হয় আজকে আমরা একটা মডেল করব, একটা মডেলটা কি আমি পরে বলছি, একটা মডেল বানাবো, ঠিক আছে। এই সেক্টরগুলো দিয়ে আমরা একটা মডেল বানাবো, এটা আমাদের সিলেবাসে আছে, ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। তো আজকে আমরা কি পড়বো, ম্যাক্রো ইকোনমিক্স কি কনসেপ্টটা পড়বো, তারপর কম্পারিজন বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো পড়বো, তারপর পড়বো ইমার্জেন্স। আমি বাংলায় লিখছি না, তোমরা বাংলাটা একটু বই থেকে পেয়ে যাবে, সেই জন্য লিখছি না। ইমার্জেন্স মানে উদ্ভব, মানে ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সটা কোথা থেকে এসছে, কখন এসছে, এগুলি আমরা দেখবো। আর লাস্ট দেখবো আজকে 4 সেক্টর অফ ইকোনমি, মানে ইকোনমির 4টা সেক্টর আছে, তোমরা জানো হয়তো। এই 4টা সেক্টর কি, তাদের কি কাজ, এবং 4টা সেক্টর নিয়ে একটা মডেল তৈরি হয়, সেই মডেলটা আমরা দেখবো। অ্যাকচুয়ালি একটা না, 3টা মডেল হয়, আজকে আমরা একটা মডেল দেখবো। 2 সেক্টর মডেল, 3 সেক্টর অ্যান্ড 4 সেক্টর। 4টা সেক্টর যে 3টা মডেল হয়, আজকে আমরা প্রথম মডেলটা দেখবো, 2 সেক্টর মডেল। বুঝা গেল ব্যাপারটা? 4টা জিনিস দেখবো। তো আমরা শুরু করি, ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টটা আগে শুরু করি, চলো। তো প্রথমে ম্যাক্রো ইকোনমিক্সে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে হোয়াট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্স ব্যাপারটা কি? তোমাকে যদি জিজ্ঞেস করি ইকোনমিক্স কি, তোমরা বলবে ইকোনমিক্স তো হলো একটা সাবজেক্ট, ক্লাস 12 প্রথম পেয়েছি, ক্লাস 12 ইকোনমিক্স মানে একটা সাবজেক্ট। হ্যাঁ, ইকোনমিক্স মানে আসলে একটা সাবজেক্ট। ইকোনমিক্স ইজ এ, আমি বলবো ইকোনমিক্স ইজ এ স্টাডি, একটা পার্ট। ইকোনমিক্স ইজ এ স্টাডি, ঠিক আছে। তাহলে আমি বলছি ইকোনমিক্স যদি স্টাডি হয়, কিসের স্টাডি করে? ইকোনমিক্স স্টাডিটা কিসের করে? হ্যাঁ, তোমরা নিশ্চয় শুনেছ যে বিজ্ঞানের কথা। তো ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশিয়াল সায়েন্স। তোমরা কি জানো ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশিয়াল সায়েন্স? ইকোনমিক্স সোশিয়াল সায়েন্সের একটা পার্ট। এখন যদি বলি সোশিয়াল সায়েন্স মানে কি, বাংলাটা হলো সমাজ বিজ্ঞান। এটার মানে কি, সমাজ বিজ্ঞানে কি স্টাডি হয়? তোমরা আরো কয়েকটা সাবজেক্ট শুনেছো, যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ল, হিউম্যান জিওগ্রাফি। এই যে যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্ট কিন্তু সোশ্যাল সায়েন্সেরই পার্ট, মানে সমাজের একটা পার্ট এই সাবজেক্টগুলো, ঠিক আছে।
তো সোশ্যাল সায়েন্সে কি হয়? সোশ্যাল সায়েন্সে হয়টা কি, সোশ্যাল যে ইস্যুগুলো আছে, সোশ্যাল ইস্যুস, ঠিক আছে, সোশ্যাল ডিসিশন, ঠিক আছে, সোশ্যাল রিলেশন, ঠিক আছে। যেহেতু সোসাইটি, সমাজ, তার সমাজের মধ্যে মানুষ থাকবে, তো মানুষ মানে কি হিউম্যান, হিউম্যান বিহেভিয়ার নিয়ে কিছু আলোচনা হয়। তুমি দেখো সোশ্যাল সায়েন্সের মধ্যে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়, সোশ্যাল ইস্যু, সোশ্যাল ডিসিশন, সোশ্যাল রিলেশন, হিউম্যান বিহেভিয়ার, এগুলো নিয়ে সোশ্যাল সায়েন্সে আলোচনা হয়। তো আমাদের যে ইকোনমিক্সের মধ্যে কিন্তু সোশ্যাল সায়েন্সের সব কিছু নিয়ে আলোচনা হয় না, একটা জিনিস নিয়ে আলোচনা হয়, সেটাকে আমরা বলি, কি বলি আমরা, সেটাকে আমরা বলি ইকোনমিক ইস্যু, সোশ্যাল ইকোনমিক ইস্যু, সোশ্যাল ইকোনমিক ডিসিশন, সোশ্যাল ইকোনমিক রিলেশন, হিউম্যান ইকোনমিক বিহেভিয়ার। মাঝখানে একটা ইকোনমিক ঢুকিয়ে দাও, মনে করো এখানে একটা ইকোনমিক হবে, বাংলায় কি বলবো, সোশ্যাল ইকোনমিক ইস্যু, ইকোনমিক স্টারের বদলে হবে ইকোনমিক, বাংলাটা হলো অর্থনৈতিক, আর সামাজিক অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয় কোথায়, ইকোনমিক্সে। তারপর সামাজিক অর্থনৈতিক সিদ্ধান্ত, ডিসিশনের বাংলা হলো সিদ্ধান্ত, মানে আমরা যে মানুষ যে সিদ্ধান্ত নেই, ইকোনমিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেই, তা নিয়ে ইকোনমিক্স আলোচনা হয়। আর কি আলোচনা হয়, সোশ্যাল ইকোনমিক রিলেশন, সম্পর্ক, সামাজিক অর্থনৈতিক সম্পর্কগুলি নিয়ে আলোচনা হয়। তাছাড়া হিউম্যান ইকোনমিক বিহেভিয়ার, মানুষের অর্থনৈতিক চরিত্র, বিহেভিয়ার মানে চরিত্র নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তাহলে ইকোনমিক্সে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়, সোশ্যাল ইকোনমিক ইস্যু, সোশ্যাল ইকোনমিক ডিসিশন, সোশ্যাল ইকোনমিক রিলেশন, হিউম্যান ইকোনমিক বিহেভিয়ার, এই জিনিসগুলো নিয়ে ইকোনমিক্স আলোচনা করা হয়, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা, ইকোনমিক্সে কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আলোচনা হয়, সেটা হলো ইম্প্যাক্ট অফ ইকোনমিক ডিসিশন, মানে আমরা যে অর্থনৈতিক ডিসিশনগুলো নেই, তার প্রভাব, সে মনে করো এখন করোনা হচ্ছে, করোনা হওয়াতে আমরা যে আমাদের যে মানে বেশি খরচগুলো, সেই খরচগুলো করছি না, সে আমরা কাপড় কিনছি না, ঘড়ি কিনছি না, জুতা কিনছি না, তো তার ফলে সমাজের একটা অংশ, একটা ব্যবসায়ী, একটা উৎপাদক, তাদের উপর কিন্তু ইম্প্যাক্ট হবে, প্রভাব পড়বে, সেই প্রভাবটা কিন্তু ইকোনমিক্স আলোচনা করা হয়, ঠিক আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, ইম্প্যাক্ট অফ ইকোনমিক ডিসিশন, ঠিক আছে। আরেকটা জিনিস আলোচনা করা হয়, গভর্নমেন্ট, সমাজে গভর্নমেন্ট থাকে, সরকার থাকে, এই গভর্নমেন্ট বিভিন্ন পলিসি নেয়, সে গভর্নমেন্ট কি পলিসি নিল, তোমরা জানো যে বর্তমানে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কটা খারাপ আছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় যে চীন থেকে এখন যে মালগুলো আসবে, সেই মালগুলো আমরা বেশি ট্যাক্স দিতে হবে, আমরা যদি কিনি সেই মালগুলো, তাহলে বেশি ট্যাক্স দিতে হবে, তাহলে কি হবে, গভর্নমেন্টের যে একটা ডিসিশন, এই ডিসিশনের ফলে যারা চীনের সঙ্গে ব্যবসা করছে, চীনের কিছু ব্যবসা আছে তো, এক্সপোর্টার বলি আমরা, তারা কিন্তু তাদের উপর কিন্তু এফেক্ট পড়বে, এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেসটা, এটার উপর কিন্তু এফেক্ট পড়বে। তো গভর্নমেন্ট যে ডিসিশন আছে, গভর্নমেন্টের ডিসিশনগুলোর ইম্প্যাক্ট, সেই জিনিসগুলো কিন্তু ইকোনমিক্সে আলোচনা করা হয়। তো ইকোনমি একটা বাস্ট এরিয়া, ঠিক আছে, ছোট ছোট জিনিস না, কিন্তু বিশাল একটা জিনিস। তো এই ইকোনমিক্সে এতগুলো জিনিস আলোচনা করা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি জানো যে ইকোনমিক্স এজ এ সাবজেক্ট কবে এসছে? ইকোনমিক্স এজ এ সাবজেক্ট এসেছিল খুব রিসেন্টলি, মোটামুটি 250 বছর আগে, 1776-এ, ঠিক আছে। একজনের নাম শুনেছ নিশ্চয়ই তোমরা, অ্যাডাম স্মিথ, যাকে বলা হয় অর্থনীতির জনক, ফাদার অফ ইকোনমিক্স, ঠিক আছে, অর্থনীতির জনক। ওনার হাতে এই সাবজেক্টটা কিন্তু, ওনার হাত ধরে এই সাবজেক্টটা কিন্তু এসেছিল এজ এ সাবজেক্ট। হ্যাঁ, 1776-এর আগেও ছিল সাবজেক্টটা, কিন্তু তখন ইকোনমিক্স নিজের স্বতন্ত্র একটা সাবজেক্ট ছিল না, ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট ছিল না। তখন ইকোনমিক্স ওয়াজ এ পার্ট অফ পলিটিক্যাল সায়েন্স, তখন এটাকে বলা হতো পলিটিক্যাল ইকোনমিক্স, ঠিক আছে। তাহলে 1776-তে ইকোনমিক্স এজ এ সাবজেক্ট কিন্তু তার যাত্রা শুরু করেছিল, ঠিক আছে, ইংল্যান্ড থেকে সাবজেক্টটা শুরু হয়েছিল।
আজ বিশ্বের একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু ইকোনমিক্স। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা বা আমি ইকোনমিক্স কেন পড়ছি, আমার সিম্পল আনসার হবে যে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশের বা আমাদের ইকোনমির মধ্যে, ইন্ডিয়ান ইকোনমি, আমাদের অর্থনীতির মধ্যে, ভারতের অর্থনীতির মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সেই সমস্যাগুলিকে থেকে কিভাবে আমরা উত্তরণ হবো, কিভাবে আমরা মানে সমস্যা থেকে সমাধান বের করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা হবে। যেমন এখন করোনা এসছে, করোনা আসলে তো বিশাল সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা পথ বের করব সেগুলো নিয়ে কিন্তু ইকোনমিক্স একটা পথ দেখাবে। সেই পথটা কিন্তু একবার দেখিয়েছিল, খুব একটা 1929। তোমরা এই সনটা মনে রাখবে সবসময়, ইকোনমিক্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট সন, এবং ম্যাক্রো ইকোনমিক্সের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট সন। ম্যাক্রো ইকোনমিক্সের জন্য কিন্তু এই সনটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন যেমন করোনা আছে, এই 1929 সময় তখন আমেরিকা জুড়ে পুরো বিশ্বের মধ্যে একটা গ্রেট ডিপ্রেশন, মহামন্দা হয়েছিল, মহামন্দা। তখন সেই ইকোনমিক্সে কিন্তু পথ দেখিয়েছিল, হ্যাঁ, কিভাবে মন্দা থেকে বের হওয়া যায়। আমি বলবো এটা সম্বন্ধে বলবো। তখন কিন্তু ইকোনমিক্স পথ দেখিয়েছিল। আমার বিশ্বাস আজকে করোনাকালীন সময়ে ইকোনমিক্সই পথ দেখাবে যে কিভাবে তাই বিপদ থেকে আমরা রক্ষা পাবো। ঠিক আছে, তাই আমরা ইকোনমিক্স পড়ছি। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখি। আমরা এখনো ম্যাক্রো ইকোনমিক্স আসিনি কিন্তু। ঠিক আছে, এখন দেখছি আমরা ইকোনমিক্সের যে দুটো মেইন ব্রাঞ্চ, মানে ইকোনমিক্স স্টাডি, এই স্টাডিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। প্রথমে যখন ইকোনমিক্স এসেছিল তখন কিন্তু এই দুইটা ভাগ ছিল না। এই দুইটা ভাগও কিন্তু বেশি দিন হয়নি এসেছে পৃথিবীতে। হ্যাঁ, এটা এসেছিল 1930-তে। একজন লোক আছে ইকোনমিস্ট, রেগনার ফ্রিশ, FISCH, রেগনার ফ্রিশ। ওনার হাত ধরে 1930-তে এই দুইটা ইকোনমিক্স দুইটা পার্ট কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। একটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। এর আগে ইকোনমিক্স শুধু ইকোনমিক্স ছিল, দুইটা পার্টে ছিল না। ঠিক আছে, তো তুমি সানগুলি মনে রাখবে 1776, 1929 মহামন্দা, এখন হলো রেগনার ফ্রিশ যখন মাইক্রো আর ম্যাক্রো দুইটা পার্ট করেছেন। ঠিক আছে, তুমি একটা জিনিস দেখো, এখন আমরা তো বুঝলাম যে ইকোনমিক্স মানে হলো ডিসিশন নেওয়ার ক্ষমতা, ডিসিশন যে নিচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা। ইকোনমিক্স মানে হলো সেই ডিসিশন নেওয়ার ফলে যে কি ইম্প্যাক্ট হবে সেটার আলোচনা। ইকোনমিক্স মানে হলো গভর্নমেন্টের যে পলিসি, সেই পলিসির ফলে কি ইম্প্যাক্ট হবে সেটার আলোচনা। তাছাড়া ইকোনমিক্সের মধ্যে সম্পদ নিয়ে আলোচনা করা হয়, ইকোনমিক্স নিয়ে ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করা হয়। এরকম ভাবে ইকোনমিক্সের মধ্যে দুইটা পার্ট, মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স। তো আমরা দেখে নিই মাইক্রো ইকোনমিক্স জিনিসটা কি। তোমরা কিন্তু এই ব্যাপারটা ক্লাস 11-এ পড়েছো, মাইক্রো ম্যাক্রো ডিফারেন্স মনে করতে পারছো? কি ডিফারেন্স দেখো, এখানের মধ্যে মাইক্রো আর ম্যাক্রো বানানটা কিন্তু প্রায় সিমিলার, MICRO, MSCRO। তো এখানে যে আই আর এখানে যে এ, এই দুটার মধ্যে কিন্তু পুরো মাইক্রো ইকোনমিক্সের মিনিং চলে আসে, আর ম্যাক্রো ইকোনমিক্সের মিনিং চলে আসে এ থেকেই। মাইক্রো মানে MIC, মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল। মাইক্রো মানে কি বলছি? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বাংলা কি? একজন, মানে স্বতন্ত্র। আমরা বলতে পারি, বাংলা বলতে পারি সুন্দর বাংলায় স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল। আর ম্যাক্রো মানে এখানে এটার মানে হলো মানে এগ্রিগেট। এগ্রিগেট মানে কি হলো? সমষ্টি। এগ্রিগেট মানে কি? সমষ্টি। বাংলাটা বলছি আমরা সমষ্টি। এটা হলো স্বতন্ত্র। ঠিক আছে, তাহলে আই মানে ইন্ডিভিজুয়াল, এ মানে এগ্রিগেট। যখন আমরা একটা দেশের বা একটা অর্থনীতির স্বতন্ত্র ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তখন সেটাকে বলো মাইক্রো ইকোনমিক্স। স্বতন্ত্র ব্যাপার মানে কি? হ্যাঁ, এর আগে আমি একটা জিনিস বলে দিই যে ইকোনমিক্সে যারা কাজ করে, যারা ডিসিশন নেয়, তাদের একটা স্পেশাল নাম আছে। ঠিক আছে, এটাকে বলা, সেই স্পেশাল নামটা হলো
ইকোনমিক এজেন্ট। সেটা কি বলে? ইকোনমিক এজেন্ট। আমরা বাংলায় বলবো আর্থিক এজেন্ট। বাংলা কি বলবো? বইয়ে পাবে তোমরা, আর্থিক এজেন্ট। সে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে সেরকম এজেন্ট থাকে, ম্যাক্রোর মধ্যে কিন্তু সেরকম এজেন্ট থাকে যারা এই সিদ্ধান্তগুলি নেয়। যেমন মাইক্রো ইকোনমিক্সের একজন, আমি কিন্তু একজন মাইক্রো ইকোনমিক এজেন্ট। আমার নাম রাজেশ, আমি কিন্তু একজন মাইক্রো ইকোনমিক এজেন্ট। তুমি মাইক্রো ইকোনমিক এজেন্ট, তোমার পরিবার মাইক্রো ইকোনমিক এজেন্ট। ঠিক আছে? একটা দোকান মাইক্রো ইকোনমিক এজেন্ট, একটা ফার্ম মাইক্রো ইকোনমিক এজেন্ট। তাহলে ম্যাক্রো ইকোনমিক এজেন্টকে এগ্রিগেট মানে বড় ব্যাপার হবে। ম্যাক্রো ইকোনমিক এজেন্ট হলো সরকার নিজে, কারণ সরকার কিন্তু পুরো দেশের জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? তাছাড়া আরবিআই রিজার্ভ ব্যাংক কিন্তু পুরো দেশের জন্য সিদ্ধান্ত নেয়। তাছাড়া সেবি, নাম শুনেছো তোমরা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবিও কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক এজেন্ট। তাহলে ইকোনমিক এজেন্ট মানে কি? ইকোনমিক এজেন্ট হলো যে সমাজের নিজের সিদ্ধান্ত নেয়, অর্থনৈতিক সিদ্ধান্তগুলি নেয়। যেমন আমার কাছে আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা দিয়ে কি করব সেটা সিদ্ধান্ত আমি নেব। তো সুতরাং আমি একটা ইকোনমিক এজেন্ট। ঠিক আছে? এখন করোনাকালীন অবস্থা, তো ত্রিপুরা সরকার কি করবে? সিদ্ধান্তটা কে নেবে? গভর্নমেন্ট নেবে। সুতরাং গভর্নমেন্ট একটা ম্যাক্রো ইকোনমিক এজেন্ট। ঠিক আছে? তাহলে আমরা আবার একটু চলে আসি ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে। এখানে ম্যাক্রোর আই মানে ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র, আর ম্যাক্রোর এ মানে এগ্রিগেট। তো যখন আমরা স্বতন্ত্র জিনিস নিয়ে স্টাডি করব, মানে আমাকে নিয়ে স্টাডি করবো, যেমন আমার ইনকাম, ইন্ডিভিজুয়াল ইনকাম, ঠিক আছে, তখন এটা মাইক্রো ইকোনমিক্স। কিন্তু যখন এগ্রিগেট ইনকাম বলবো, মানে পুরো দেশের ইনকাম, এটাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম, এটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। যখন আমরা পুরো দেশের ইনকাম নিয়ে আলোচনা করবো, তখন এটা চলে যাবে ম্যাক্রো ইকোনমিক্সের জন্য। তাহলে ইন্ডিভিজুয়াল ইনকাম মাইক্রো, ন্যাশনাল ইনকাম ম্যাক্রো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখন আমার ডিমান্ড আছে, আমার চাহিদা আছে, তো ইন্ডিভিজুয়াল ডিমান্ড মাইক্রো, এগ্রিগেট ডিমান্ড হলো ম্যাক্রো। ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটি? তাহলে আমি যদি আরেকটা বাংলা বলি, একটা বাংলায় বলি, এই মাইক্রো মানে হলো ক্ষুদ্র আর ম্যাক্রো মানে হলো বৃহৎ। ঠিক আছে? মাইক্রো মানে ক্ষুদ্র, ম্যাক্রো মানে বৃহৎ। তাহলে মাইক্রো ইকোনমিক্স স্টাডি করে কি? মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, আর ম্যাক্রো ইকোনমিক্স বলবে স্টাডিজ দ্য ওভারঅল বিহেভিয়ার of an economy as a whole. দেখো, বুঝতে পারছেন ব্যাপারটা কি? মাইক্রো ইকোনমিক্স কি স্টাডি করে? ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, মানে একজনের চরিত্র স্টাডি করে। ঠিক আছে? একজনের ডিসিশন স্টাডি করে। আর ম্যাক্রো ইকোনমিক্স কি স্টাডি করে? পুরা ইকোনমির যে বিহেভিয়ার, যে চরিত্র, সেটা স্টাডি করে। তাহলে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার মানে কি? এক নম্বর কি বললাম? ইন্ডিভিজুয়াল ইনকাম মানে আমার ইনকাম। আর এখানে কি হবে? ইন্ডিভিজুয়াল হবে না, সেখানে এগ্রিগেট ইনকাম মানে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। বোঝা গেল মাইক্রো ব্যাপারটা মোটামুটি ভাবে। এখন যদি আমি বলি মাইক্রো ইকোনমিক কে এজেন্ট, হু ইজ দ্য এজেন্ট অফ মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো এজেন্টটা হবে কি? একজন কনজিউমার, একটা ফ্যামিলি হতে পারে, একটা ফার্ম হতে পারে। ঠিক আছে? বা যেখানে একজন থাকবে, একক, এটা মাইক্রো। আর ম্যাক্রোতে কি হবে? গভর্নমেন্ট, তারপর হবে আরবিআই, তারপর সেবি, বা আরো অনেক যারা এই পুরো দেশের জন্য ডিসিশন নেয়, তারা সবাই কিন্তু এখানে আসবে। ঠিক আছে? আর যারা ইন্ডিভিজুয়াল ডিসিশন নেয়, তারা কিন্তু এখানে আসবে। ঠিক আছে? তো এটা হলো নাম্বার 2 দিয়ে দাও। নাম্বার 2 মানে হু আর দ্য এজেন্ট অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে?
নেক্সট চলে আসো, এই মাইক্রো ইকোনমিক্স যে এজেন্টগুলো আছে তাদের কি গোল, তাদের উদ্দেশ্য কি, তারা কেন ডিসিশনগুলো নেয়, কেন নেয়, আমি কেন ডিসিশন নেব? মনে করো আমার একটা ফার্ম আছে, তো আমার কি লক্ষ্য থাকবে যে কেমনে প্রফিট করবো, বেশি প্রফিটটা কিভাবে বাড়াবো, ক্লিয়ার? আমার লক্ষ্য থাকবে আমি প্রফিট, আমার লস তো চাবো না, আমরা চাবো যে হাউ উই ক্যান ইনক্রিজ আওয়ার প্রফিট। সো মাই গোল উইল বি কি, প্রফিট, মানে সেলফ ইন্টারেস্ট। আমার লক্ষ্য থাকবে সেলফ ইন্টারেস্ট, আমি নিজেরটা ভাববো। কিন্তু গভর্নমেন্ট কি নিজেরটা ভাবে? গভর্নমেন্ট যখন দেশের জন্য ডিসিশন নেয় তখন কি নিজের ভাবে না সোসাইটির জন্য ভাবে? তো গভর্নমেন্টের যে ব্যাপারটা থাকবে এটা হলো সোসাইটিস ইন্টারেস্ট। সোসাইটিস ইন্টারেস্ট মানে ওয়েলফেয়ার, আমি বলতে পারবো ওয়েলফেয়ার মানে জনকল্যাণ। তো মাইক্রো ইকোনমিক্সের যে লক্ষ্য থাকবে সেটা হলো জনকল্যাণ, আর আমার যে লক্ষ্য থাকবে মাইক্রো ইকোনমিক্সের লক্ষ্য থাকবে এটা হলো আমার নিজের ইন্টারেস্ট, নিজের প্রফিট, নিজের ভোগ বেশি করা, আমি কম টাকা দিয়ে কিভাবে বেশি সুখী থাকতে পারি, কম টাকা দিয়ে কিভাবে বেশি জিনিস আনতে পারি, সেটা হবে আমার লক্ষ্য। ক্লিয়ার? তাহলে গেল প্রথমটা হলো ডেফিনেশন, এটা হলো হু আর দ্য এজেন্টস, আর এখানে হলো আমার লক্ষ্য, গোল। আচ্ছা, নাম্বার 4 আরেকটা জিনিস লিখে নিই আমরা, যে যখন আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করবো তখন আমরা কি নির্ণয় করব? আমরা ক্লাস 11-এ কি বের করেছিলাম? একটা বাজারের বা একটা জিনিসের কি বের করেছিলাম? আমরা যখন আলোচনা করবো তখন আলোচনা করবো প্রাইস নিয়ে। প্রাইস, মাইক্রো ইকোনমিক্সে প্রাইস ডিটারমাইন করা হয়, মানে প্রাইস নির্ণয় করা হয়, বুঝা যাচ্ছে? প্রাইস ডিটারমিনেশন, প্রাইস ডিটারমিনেশন মানে দাম নির্ণয় করা হয়। কার দাম? দ্রব্যের দাম, প্রোডাক্ট, দ্রব্যের দাম নির্ণয় করা হয়। আর কিসের দাম নির্ণয় করা হয়? মনে করো একটা শ্রমিক বাজারে কাজ করছে, এই যে কাজ করার পরে যে মজুরিটা পাবে এটা কে নির্ণয় করে? মাইক্রো ইকোনমিক্স কিন্তু। তাহলে এটাকে বলা হয় ফ্যাক্টরস। মনে করে দেখো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটা হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে ওই যে ফ্যাক্টরগুলো হয় যেমন মজুরি, কে নির্ণয় করবে? এই মাইক্রো ইকোনমিক্স। তো আমি বলে দেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে এখানে লিখে দিই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। বাংলা বলে জমি, শ্রমিক, মূলধন এবং উদ্যোক্তা। এই তাদের যে পাওনাটা, ল্যান্ডে কি পায় বলো তো? ল্যান্ড কি পায়? জমি দিয়ে ভাড়া দিয়ে কি পায়? ল্যান্ড যে পায় এটা কি পায়? এটা কি বলে? এটাকে বলা হয় রেন্ট। কি বলে? রেন্ট, RENT, রেন্ট। লেবার যে পায় এটা কি পায়? লেবার যে পায় সেটা বলা হয় মজুরি। মজুরির ইংরেজি কি? ওয়েজ, ওয়েজেস। ক্যাপিটাল যে পায় এটা কি পায়? ইন্টারেস্ট। আর যে অর্গানাইজেশন পায় সে কি পায়? মানে একটা ফার্ম যখন কাজ করে তখন কি পায়? অর্গানাইজেশন বলতে একটা ফার্ম বোঝাচ্ছে, কি পায়? সে পায় প্রফিট। তো লক্ষ্য করো মাইক্রো ইকোনমিক্সের মেইন উদ্দেশ্য কি? প্রাইস ডিটারমাইন করা। কিসের প্রাইস? প্রোডাক্ট, দ্রব্যের দাম। দ্রব্য বলতে মানে মার্কেটের দাম কত? 20 টাকা। কে ডিসিশন নিয়েছে? মাইক্রো ইকোনমিক্স। মানে বাজারে একটা ডিসিশন হয়েছে, এটা কিন্তু পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। ফ্যাক্টর অফ প্রোডাকশন, আমার বেতন মাসে 30,000 টাকা, কে ডিসিশন করেছে? মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, সেরকম ভাবে ল্যান্ড, ক্যাপিটাল সবই কিন্তু এই মাইক্রো ইকোনমিক্সের পার্ট, সেই প্রাইসিং গুলো। আর এখানে কে ডিটারমাইন করা হয়? এখানে ডিটারমাইন কি হয়? এখানে ডিটারমাইন হয়, এখানে তো প্রাইস বললাম, এখানে হবে জেনারেল প্রাইস লেভেল। মানে এটা কি ব্যাপারটা? জেনারেল প্রাইস লেভেল। তোমরা নাম শুনেছো ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি, মানে জিনিসের দাম যে ক্রমে বাড়ে। জিনিস বলতে কি এখানে একটা জিনিস না, কিন্তু এখানে কিন্তু ওভারঅল ইকোনমির কতগুলো জিনিসকে নিয়ে একটা প্যাকেজ করা হয়, সেই প্যাকেজটার দামটা দেখে ওভারঅল। যেমন CPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা কিন্তু জেনারেল প্রাইস লেভেল একটা এক্সাম্পল। আমরা সেটা দিয়ে মাপি। CPI, WPI,
তোমরা পড়েছো ক্লাস 11 ছিল এগুলো। জেনারেল প্রাইস লেভেল কিন্তু মানে পুরো দেশের যে মার্কেট আছে, মার্কেটের যে জিনিসগুলো আছে ওভারঅল প্রাইসটা দেখে। এখানে হলো ইন্ডিভিজুয়াল প্রাইস, এই প্রাইসটা কিন্তু একটা জিনিস আছে, যেমন এটার প্রাইস, মোবাইলের প্রাইস, ঠিক আছে, এরকম কিন্তু একটা জিনিসের প্রাইস হয় এখানে। আর এখানে হলো জেনারেল প্রাইস লেভেল, ওভারঅল ইকোনমির যে প্রাইস লেভেলটা সেটা দেখা হয় এখানে। আচ্ছা, মাপা হয় আর কি মাপা হয়? আর মাপা হয় ইনকাম। ইনকামটা ইন্ডিভিজুয়াল ইনকাম না, কিন্তু এটা হলো ন্যাশনাল ইনকাম, আমাদের যে আপনার নাম, মেইন নাম ন্যাশনাল ইনকাম, এটা মাপা হয় এখানে। আর কি মাপা হয়? আউটপুট। আউটপুট মানে কি? আউটপুট মানে দ্রব্য সামগ্রীর আউটপুট, মানে যেটা উৎপাদন হয় দেশের মধ্যে সেই উৎপাদনটা কিন্তু মাপা হয়, পুরো দেশের উৎপাদন এখানে মাপা হয়, আউটপুট, দ্রব্য সামগ্রী। আর কি মাপা হয়? আর মাপা হয় এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের বাংলা কিন্তু চাকরি না, এটা এসব জিনিস না, কিন্তু এমপ্লয় বাংলা হলো নিয়োগ, মানে সম্পদের নিয়োগ, সম্পদ বলতে মানুষের নিয়োগ, চাকরি, এরকম এরকম ব্যাপারটা কি এমপ্লয়মেন্ট, বাংলা হচ্ছে নিয়োগ। এই জিনিসগুলো মাপা হয় ম্যাক্রো ইকোনমিক্সে। বুঝছে? এটা কিন্তু একটু ব্যাপারটা একটু কঠিন। এখানে প্রাইস ডিটারমাইন করা হয়, এখানে ডিটারমাইন করা হয় এইসব জিনিস। প্রাইসে কিন্তু এটা জেনারেল প্রাইস লেভেল, পুরো ইকোনমির প্রাইস লেভেল, ঠিক আছে, এগুলো মাপা হয়। আচ্ছা, এমন করে অনেক ডিফারেন্স আছে, ডিফারেন্স শেষ নেই, অনেক ডিফারেন্স আছে। তো আমরা চারটে জিনিস দেখলাম। প্রথম কি দেখলাম? ডেফিনেশন। নাম্বার 2 দেখলাম এজেন্ট কে। নাম্বার 3 দেখলাম কি গোল। নাম্বার 4 দেখলাম এখন কি মাপা হয় মাইক্রোতে আর ম্যাক্রোতে। মাইক্রো চলে গেল, এমআইসি আর মাইক্রো। এখন আমরা একটা জিনিস দেখি যে এই মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে কি সম্পর্ক। এতক্ষণ তো আমরা দেখলাম কি ডিফারেন্স। এখন যদি আমরা বলি কিছু কি সম্পর্ক আছে, তোমরা কি বলবে? মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে কিছু সম্পর্ক আছে? মাইক্রো মানে কি? আমার ডিসিশন। মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল, সে আমি রাজেশ, যে আমার ডিসিশনে ইন্ডিয়ার উপর কিছু এফেক্ট পড়বে, ত্রিপুরার উপর কিছু এফেক্ট পড়বে। এবং আমার মতো অনেক আছে, অনেক রাজেশ আছে, অনেক লোক আছে, এ বি সি ডি এরকম অনেক লোক আছে, 37 লক্ষ ত্রিপুরাবাসী, 37 লাখ লোক। আর হলো আমি হলো ত্রিপুরা হলো একটা পুরা 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 জিনিস। তো এটা যদি আমার ইকোনমি হয়, এর মধ্যে আমি একটা, তুমি একটা, এরকম করে অনেক। এগুলো হলো মাইক্রো, এগুলো মাইক্রো মানে আমরা একটা মানুষ, 37 লক্ষ মানুষ, আর এটা হলো পুরো ত্রিপুরাটা, ঠিক আছে। তো আমার ডিসিশনে কি এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে? মানে মাইক্রো ডিসিশনে কি ম্যাক্রোতে ইম্প্যাক্ট পড়বে, ত্রিপুরাতে ইম্প্যাক্ট পড়বে? হ্যাঁ, পড়তে পারে। সে বলছে যে করোনা হলে আনারস খেলে ভালো, সত্যিই ভালো, আনারস খাওয়াটা খুবই দরকার, সব কিছুর জন্য আনারস ভালো। তো আমরা সবাই যদি আনারস খেতে শুরু করি, পাইনাপেল, সবাই পাইনাপেল খেতে শুরু করি, পুরো 37 লক্ষ লোক, তাহলে এর ইম্প্যাক্ট ত্রিপুরার যে পাইনাপেল গ্রোয়ার আছে, যে পাইনাপেল চাষি আছে, তাদের উপরে পড়বে না? পুরা ত্রিপুরার পাইনাপেল গ্রোয়ার পড়বে তো নাকি? তো তাদের প্রোডাকশন ভালো, তাদের প্রফিট ভালো হবে। তো আমার একটা ডিসিশনের ফলে, মানে আমরা একা ডিসিশনের ফলে, মানে ইন্ডিভিজুয়াল ডিসিশন ফলে পুরা ইকোনমির উপর, পুরা ত্রিপুরার ইকোনমির উপর কিন্তু প্রভাব পড়ছে। তাহলে মাইক্রোর যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু ম্যাক্রোতে পড়ছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার আবার দেখো, আবার চলে আসে চায়না, ইন্ডিয়া। এ হলো ইন্ডিয়া, এ হলো চাইনিজ মোবাইল। মনে করো আমরা সবাই চাইনিজ মোবাইল কিনি, এমআই টেমআই সবই তো চাইনিজ মোবাইল। তো এবার গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট ডিসিশন করলো, এবার গভর্নমেন্ট ডিসিশনটা আসছে, মানে ম্যাক্রো থেকে ডিসিশনটা আসছে। গভর্নমেন্ট ডিসিশন করলো যে তুমি যদি চাইনিজ মোবাইল কিনতে পারো, নো প্রবলেম। যে মোবাইলের দাম ছিল আগে 12,000 টাকা, এটা এখন হবে 24,000 টাকা। তো এখন মোবাইলের দাম কত হবে? 24,000 টাকা। ট্যাক্স বেড়ে গেল, ঠিক আছে। 24,000 হয়, কয়জনে মোবাইলটা কিনবে? এই যে লোকগুলো কয়জনে মোবাইল কিনবে? ভেরি ফিউ, মনে করো 1% কিনলো, 99% অন্য কিছু কিনলো, অন্য মোবাইল কিনলো, ইন্ডিয়ান মোবাইল, আর 1% লোক এই মোবাইলটা কিনলো। তাহলে গভর্নমেন্টের যে ডিসিশনটা, মানে ম্যাক্রো ইকোনমিক এজেন্ট যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের যে ডিসিশনটা, এটা কিন্তু তোমার মাইক্রো লেভেলে আমাদের উপর পড়লো। তো আমরা কি ডিসিশন নিলাম যে না, আমরা কিনবো না, মোবাইল কিনবো না, এত ট্যাক্স দিয়ে এত দামে মোবাইল কিনবো না, আমরা অন্য মোবাইল কিনবো। তাহলে ম্যাক্রোর ইম্প্যাক্টটা কিন্তু আমাদের মাইক্রোতে পড়ছে। আবার সেম ভাবে আমরা যখন পাইনাপেল খাচ্ছি তখন কিন্তু
এই পাইনাপেলের ফল খাওয়ার ফলে ত্রিপুরার কিন্তু ইনকাম বেড়ে যাবে, ত্রিপুরা পাইনাপেল গ্রোয়ারের ইনকাম বাড়বে। তো এটা কিন্তু মেক্রো ব্যাপার, মাইক্রো না। কিন্তু ডিসিশনটা কার? ডিসিশনটা কিন্তু আমার তোমার মতন একটা লোকের, ইন্ডিভিজুয়াল লোকের, কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে কিন্তু পুরো ত্রিপুরাতে। সেমভাবে যখন ইন্ডিয়া গভর্নমেন্ট একটা ডিসিশন নেয়, তো এর ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়বে। তাহলে তুমি দেখো মাইক্রোর আর মেক্রো ডিসিশনের মধ্যে একটা লিঙ্ক আছে, দুটার মধ্যে একটা লিঙ্ক আছে। তো আমরা বলতে পারবো মাইক্রো ইকোনমিক্স আর মেক্রো ইকোনমিক্স আর ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর নির্ভর করে। শুধুমাত্র ডিফারেন্স আছে এরকম না, সিমিলারিটিসও আছে অনেক কিছু, মানে ইন্টারডিপেন্ডেন্ট, একটা ডিসিশন আরেকটাকে ইম্প্যাক্ট করে। বুঝতে হচ্ছে ব্যাপারটা কি? তাহলে মেক্রোর মধ্যে কম্পারিজন যদি আমরা করি, যখন ডিফারেন্স পাবো সেরকম কিন্তু একটা সিমিলারিটি পাবো, একটা ইম্প্যাক্টও পাবো। হ্যাঁ, বোধুয়ে আমরা কি বললাম এতক্ষণ? মাইক্রো আর মেক্রো ইকোনমিক্সের একটু ডিফারেন্সটা বললাম। ঠিক আছে, আমরা কিন্তু মোটামুটি দুইটা টপিকস কভার করে ফেলেছি। দুইটা আমাদের যা টুডেস টপিক ছিল, দুইটা পার্ট, ফার্স্ট সেকেন্ড শেষ কিন্তু কভার হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসি যে মেক্রো ইকোনমিক্স সম্বন্ধে ডাইরেক্টলি কিছু চলে আসি। মেক্রো ইকোনমিক্স, ঠিক আছে, যে মেক্রো ইকোনমিক্স ব্যাপারটা কি? সময় খুব কম, আর 20 মিনিট মাত্র আছে। তো মেক্রো ইকোনমিক্সটা কি? আমরা ওভারঅল ইকোনমি সম্বন্ধে জানবো। মেক্রো মানে ওভারঅল, আমার তোমার না, পুরো ইকোনমির ব্যাপার জানবো। কি জানবো? সে কি কি আছে, যেমন ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট, মানে এগ্রিগেট আউটপুট, যাকে আমরা এগ্রিগেট আউটপুট বলতে, পুরো ইকোনমির এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়েড রেট বা এরকম ব্যাপার আর কি, আনএমপ্লয়মেন্ট মনে করো। আর কি আছে? মনে করো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য তো আমার একার না, এটা পুরো দেশে দেশে যাবে, মানে ইন্ডিয়া ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর ইন্ডিয়া, তাদের যে ব্যবসা বাণিজ্য হয়, এটা যে হিসাবটা, এটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি। এটা কি বলা হয়? বিওপি। সেটাও কিন্তু ম্যাক্রো ইকোনমিকের একটা কনসেপ্ট। এগুলো সবগুলো ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট। মানে ম্যাক্রো ইকোনমি পড়তে গেলে এইসব জিনিস আমরা পড়বো। কি পড়বো? ন্যাশনাল ইনকাম পড়বো, ন্যাশনাল আউটপুট পড়বো, মানে এগ্রিগেট আউটপুট। আর কি পড়বো? আনএমপ্লয়মেন্ট, মানে এমপ্লয়মেন্ট, এসব জিনিস পড়বো। আর কি পড়বো? বিউপি পড়বো। ঠিক আছে, বিউপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট, এটাও পড়বো কিন্তু। আর কি পড়বো? আর পড়বো গভর্নমেন্ট পলিসিস। ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি, সরকারের যে বিভিন্ন পলিসিগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখানেই পড়বো। তো তোমাদের মনে করে দিচ্ছি, আমাদের যে 5টা চ্যাপ্টার ছিল, কি ছিল? ন্যাশনাল ইনকাম, এই হলো ন্যাশনাল ইনকাম। এবারে চ্যাপ্টারটা কি ছিল? মানি এন্ড ব্যাংকিং। হ্যাঁ, ব্যাংকিং এখানে আছে, মানি ব্যাংকিং সব এটার পার্টি কিন্তু। মানি ব্যাংকিং এটাও কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টই, এইটাও কিন্তু আমরা পড়বো না। আমাদের বইয়ে যা আছে তাই সবই কিন্তু এখানে আসছে। তবে আমরা কি বলবো? ইনকাম আউটপুট, মানে এমপ্লয়মেন্ট আমরা বলেছিলাম চ্যাপ্টার 3, এটাও আছে এখানে। চ্যাপ্টার 4 বলেছিলাম গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট বাজেট, এটা কিন্তু এখানে আছে, গভর্নমেন্ট পলিসি। তারপর লাস্ট চ্যাপ্টার কি বলেছিলাম? বিউপি, এটাও কিন্তু এখানে আছে। তাহলে আমাদের বইয়ের যে 5টা চ্যাপ্টার আছে, সবটি কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টই, সবটি চ্যাপ্টার আমরা পড়বো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো আজকে যেটা আমরা পড়ছি, এটা পড়ছি আমরা ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট, এই জিনিসটা পড়ছি। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টের মধ্যে কিন্তু এই সবগুলো আমরা পড়বো। তো ম্যাক্রো ইকোনমিক্স মানে হচ্ছে পুরো দেশ নিয়ে কথা বলা। ঠিক আছে, দেশ বা রাজ্য, মানে বড় জিনিস নিয়ে কথা বলা, সোজা কথা, একা না, বেশি লোক নিয়ে কথা বলা, পুরো দেশ নিয়ে কথা বলা। আচ্ছা, তো এখন চলে যাই যে ম্যাক্রো ইকোনমিক্স কিভাবে এসেছিল। আমি বলছিলাম যে 1929-এ একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার, 1929। ওই বছর কি হয়েছিল? ওই বছর না, ওই সময়ে একটা হয়েছিল, এটা নাম বলে মহামন্দা, মন্দা আর কি, বা ইংরেজি বলে গ্রেট ডিপ্রেশন, GREAT, গ্রেট ডিপ্রেশন, মানে মহামন্দা হয়েছিল ওই সময়ে। তখন কি হয়েছিল? এখন যে অবস্থা, করোনার ফলে যে অবস্থা, তখন ঠিক অবস্থাটা এরকম ছিল। অনেক লোক বেকার হয়ে গিয়েছিল, 25% বেকারত্ব বেড়ে গিয়েছিল, বেকারত্ব বেড়ে গিয়েছিল, আনএমপ্লয়মেন্ট রেট 25% বেড়ে গিয়েছিল। এখনো কিন্তু এটার একই অবস্থা, পুরো বিশ্বের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু খুব হাই। তো তখনও কিন্তু এরকম হয়েছিল।
তারপর প্রোডাকশন মানে যে উৎপাদন 33% রিডিউস করেছিল, তোমাদের বই আছে, এগুলো দেখবে। যে আউটপুট, আমরা যে আউটপুট বলছিলাম, আউটপুটটা কিন্তু 33% রিডিউস করে, মানে জিনিস তৈরি হতো না, কারণ মার্কেটে চাহিদা নেই। গ্রেট ডিপ্রেশন যখন হয়েছিল তখন কিন্তু মার্কেট থেকে চাহিদা চলে গিয়েছিল, যেমন এখন যে অবস্থা, আমরা কিছুই কিনছি না, আমরা শুধু কি কিনছি, খাবার কিনছি, আমরা যা এসেনশিয়াল তাই কিনছি, বাকি সব কিন্তু আমরা কিনছি না, খুবই কম জিনিস কিনছি। তো তখন এরকমই একটা অবস্থা হয়েছিল। কেন হয়েছিল তখন? এখন তো করোনা, তখন কি হয়েছিল? তখন হয়েছিল বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাঝখানে অবস্থাটা। তখন কিন্তু বাজারে স্পেশালি আমেরিকাতে এই অবস্থাটা শুরু হয়েছিল, তারপর ক্রমে ক্রমে পুরো বিশ্বের মধ্যে কিন্তু এই মন্দাটা ছেয়ে গিয়েছিল। তো তখন সে মন্দা থেকে পথ দেখিয়েছিল একটা লোক, সেই লোকটার নাম হলো জন মেনার্ড কেইন্স। এই লোকটা তখন পথ দেখিয়েছিল। বাজারে তো চাহিদা নেই, মানে লোকে জিনিস কিনছে না, তখন উনি বলছিলেন যে যেহেতু লোকে জিনিস কিনছে না, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে সরকারকে নিজে কাজ দিতে হবে। এখন তো বাজারে কাজ নেই, তখনও বাজারে কাজ ছিল না, তো সরকারকে কাজ দিতে হবে, সরকারকে চাহিদা তৈরি করতে হবে, সরকারকে এবং লোককে ইনকাম দিতে হবে। যে সরকার যেটা করতে পারে তাহলে ক্রমে ক্রমে ইকোনমি ঠিক হবে। আর সঙ্গে তিনি তাও বলছিলেন যে 1929 আগে যখন ইকোনমিক্স আলোচনা করা হতো, তখন ইকোনমিক্সটা অন্যভাবে আলোচনা করা হতো। তখন বলা হতো যে মার্কেটের মধ্যে একটা বিরাট শক্তি আছে, মার্কেট তার সব সমস্যার সমাধান করে নেবে। কি বলছি? 1929 আগে যে ইকোনমিক্সটা ছিল, অর্থনীতিবিদ্যা ছিল, ওরা বলতো যে মার্কেটের মধ্যে নিজস্ব একটা শক্তি আছে, এই শক্তির মাধ্যমে ইকোনমি যদি কিছু খারাপ হয়, মন্দা হয়, যাই হয়, ইকোনমি নিজে নিজে সব ঠিক করে ফেলবে। কিন্তু দেখা গেছে 1929 থেকে 1936 থেকে 40 অবধি এই সময়কালে সেই ইকোনমি আপনা ঠিক হলো না। তখন কেইন্স বলছিল যে না, ইকোনমি ঠিক হবে না, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে? আর ইকোনমিক্সকে এককভাবে পড়লে হবে না, একটা একটা করে পড়লে হবে না, ইকোনমিক্সকে পড়তে হবে ওভারঅল ভাবে। মানে ইকোনমিক্সকে শুধু আমি তুমি নিয়ে আলাদা আলাদা স্টাডি করলে হবে না, ইকোনমিক্স স্টাডি করতে হবে পুরো ওভারঅল, ইকোনমিক্স স্টাডি করতে হবে। মানে ইকোনমিক্সের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপগুলি বুঝতে হবে, রিলেশনশিপগুলি বুঝতে হবে। কেন এইটা ডিমান্ড কমলে চাহিদা কমবে, আর ডিমান্ড মানে চাহিদা, চাহিদা কমলে তো সাপ্লাই কমবে, এই জিনিসগুলি বুঝতে হবে। তখন উনি বলছিলেন যে ইকোনমিক্সকে একা একা পড়লে হবে না, ইকোনমিক্সকে ম্যাক্রো লেভেলে পড়তে হবে, এগ্রিগেট ভাবে পড়তে হবে। তখন উনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হলো জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ওনার বইটার নাম হলো, বই আছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, বইটার নাম এরকম। হ্যাঁ, উনি একটা বই লিখেছিলেন জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইনকাম, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ওই বইটায় ইনি সব এক্সপ্লেন করেছিলেন, মানে ইকোনমি কিভাবে চলবে। সেই ইয়ার থেকে, সেই তখন থেকে 1936 থেকে আমাদের নতুন একটা ব্রাঞ্চ পেয়েছে ইকোনমিক্স, সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। কারণটা কি? এই মহামন্দা, এই গ্রেট ডিপ্রেশন যে হয়েছিল, এই গ্রেট ডিপ্রেশনের ফলে কিন্তু জন কেইন্স এই একটা ওনার বই রেখেছিলেন, ওই বইটা থেকে কিন্তু আমাদের নতুন একটা ইকোনমিক্স শুরু হলো, এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা এটা ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে যাবে, বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে ম্যাক্রো ইকোনমিক্স কিভাবে আসলো পৃথিবীতে। ঠিক আছে? তো আমাদের আজকে যে 4টা টপিক ছিল, এটার মধ্যে 3টা টপিক শেষ। এখন চলো ভেরি ইম্পর্টেন্ট টপিক নাম্বার 4, সেক্টরস অফ অ্যান ইকোনমি। সেক্টরস, ইকোনমিক্সে কয়টা সেক্টর আছে? তোমাকে জিজ্ঞেস করি কয়টা সেক্টর আছে ইকোনমিক্সে? 4টা সেক্টর আছে। একটা হলো বেসিক, 2টা সেক্টর। একটা হলো কি, সবসময় থাকবে এটা, একটা হলো পারিবারিক ক্ষেত্র, বাংলা বলবো পারিবারিক ক্ষেত্র, ইংরেজি বলা হয় হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর, বাংলা হাউস হোল্ড, বাংলা হলো পারিবারিক। হাউস হোল্ড বলতে আমরা পরিবার বোঝাচ্ছি আর কি, হাউস হোল্ড সেক্টর। নাম্বার 2 হলো প্রডিউসিং, CING, প্রডিউসিং সেক্টর। ঠিক আছে?
নাম্বার 3 হলো গভর্নমেন্ট সেক্টর, আর নাম্বার 4 হলো এক্সটার্নাল সেক্টর। একটা ইকোনমির মধ্যে সেক্টরস অফ ইকোনমি, সেক্টরস অফ এন ইকোনমি, 4টা সেক্টর আছে। একটা হলো হাউজিং সেক্টর, প্রডিউসিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, এক্সটার্নাল সেক্টর। এটার বাংলা হলো পারিবারিক ক্ষেত্র, এটাকে বলা হয় উৎপাদন ক্ষেত্র, এটাকে বলা হয় সরকারি ক্ষেত্র, আর এটা হলো বৈদেশিক ক্ষেত্র। এই 4টা সেক্টর আছে, ঠিক আছে। এই প্রথম যে সেক্টরটা বলা হয় বেসিক সেক্টর, মানে প্রারম্ভিক এই সেক্টর হলো বেসিক সেক্টর। এই দুটো সেক্টর থাকবেই যে কোনো ইকোনমিতে, সবগুলো আছে। আর গভর্নমেন্ট মানে সরকার, আর এক্সটার্নাল মানে কি বৈদেশিক, মানে বৈদেশিক বাণিজ্য যে ব্যাপারটা, এইটা হলো এক্সটার্নাল সেক্টর। এটাকে আরেকটা আমরা বলি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেক্টর। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া বাদে বাকি সবকে দেশকে বলা হয় রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এক্সটার্নাল সেক্টর মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেক্টর, ইন্ডিয়া বাদে বাকি সব দেশ। গভর্নমেন্ট সেক্টর মানে সরকারি ক্ষেত্র, প্রডিউসিং সেক্টর যেটা হাউজিং সেক্টর। আচ্ছা, তুমি এবার দেখো হাউজিং সেক্টর কি করে ইকোনমিতে, কি করে আমরা কি করি, আমরা ইকোনমির জন্য কাজ করি। কি ধরনের কাজ করি? আমরা এজ এ লেবার কাজ করি, ঠিক আছে। আমরা কি কাজ করি? আমরা জমি দেই ইকোনমিতে, যে আমার জমিটা আছে, এখানে তুমি ফার্ম করো। তাহলে আমরা ল্যান্ড দেই, উই প্রোভাইড ল্যান্ড, উই প্রোভাইড লেবার, উই প্রোভাইড ক্যাপিটাল, মানে মেশিন টেশিন যে ব্যাপারগুলো আছে, এটা ক্যাপিটাল বলে ইকোনমিক্সে। ক্যাপিটাল মানে টাকা না, কিন্তু ক্যাপিটাল মানে মেশিন। তো মেশিনগুলো হয় ক্যাপিটাল, এগুলি আমরা প্রোভাইড করি। আরেকটা জিনিস প্রোভাইড করি যে আমাদের তরফ থেকে কিন্তু, আমাদের দিক থেকে কিন্তু একজন ফার্ম তৈরি করে, যে তোমরা আগামী দিনে এমন হতে পারে যে তোমরা একটা কি একটা জুস ইন্ডাস্ট্রি করে, ত্রিপুরা পাইনাপেল ইউজ করে একটা জুস ইন্ডাস্ট্রি করেছো, তখন এটা কিন্তু একটা হাউস হোল্ড, একটা পরিবার থেকে একটা লোক গিয়ে কাজটা করে। তো ওনাকে বলা হয় এন্টারপ্রেনার। আর একটা নাম হচ্ছে অর্গানাইজেশন। তাহলে আমরা যারা হাউস হোল্ড সেক্টর, তারা ইকোনমির মধ্যে এই জিনিসগুলো প্রোভাইড করি, মানে এই জিনিসগুলো আমরা ইকোনমিকে দেই। কি দেই? জায়গা দেই, লেবার দেই, ক্যাপিটাল দেই, আর মালিক মানে উদ্যোক্তা যে ব্যবসাটা করে বা যে ইন্ডাস্ট্রি তৈরি করে বা ফার্ম তৈরি করে, এই 4টা কিন্তু আমরাই দেই, ঠিক আছে। প্রোডিউসিং সেক্টর কি দেয়? যে মানে প্রোডিউসিং বাংলা হলো প্রস্তুতকারক, উৎপাদক। উৎপাদক কি করে? আমরা তো উৎপাদন করি, উৎপাদনটা কে করে? ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলে এটাকে। ইন্ডাস্ট্রি উৎপাদন করে, কি উৎপাদন করে? দ্রব্য ও সেবা, গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা কি দেই? মানে প্রোডিউসিং সেক্টর কি দেয়? গুডস অ্যান্ড সার্ভিসেস, সমাজকে গুডস অ্যান্ড সার্ভিসেস দেয়। গভর্নমেন্ট সেক্টর কি দেয়? এখন গভর্নমেন্ট কি কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট কিন্তু অনেক কাজ করে সমাজের জন্য, গভর্নমেন্ট অনেক কাজ করে। কি কাজ করে গভর্নমেন্ট? প্রথমে দেখো বেসিক যে কাজটা করে, এটা হলো আইন, ল তৈরি করে, ফরমেশন অফ ল। তারপর লটাকে ইমপ্লিমেন্ট করে, লটাকে প্রয়োগ করে সমাজকে ঠিক রাখার জন্য। তাহলে আমি ল লিখে দিই, হ্যাঁ, বেসিক জিনিস যে ল করে, ল ফরমেশন, ল ইমপ্লিমেন্টেশন। তারপর কি করে? সমাজের জন্য কাজ করে, সমাজের জন্য ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট বানায়, স্কুল বানায়, আদালত বানায়। তাহলে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, সরকার কিন্তু পরিকাঠামো তৈরি করে, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, ল তৈরি করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। আর কি করে সরকার কিন্তু অনেক সময় সরকারি অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন আছে না বিএসএনএল, সরকার ইন্ডাস্ট্রি না। তারপর ওএনজিসি, সরকার ইন্ডাস্ট্রি। সরকার কিন্তু নিজে আবার কিন্তু ইন্ডাস্ট্রির মালিকও, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আছে সরকারের। তো সরকার কিন্তু নিজে প্রডিউসারও। তো গুডস অ্যান্ড সার্ভিস কিন্তু সরকারও প্রোভাইড করে। রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, এটা কিন্তু সরকারি ক্ষেত্র, ঠিক আছে। তো সরকার কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস দেয়। আরেকটা কাজ সরকার করে, এবার নেয়, কি নেয়? ট্যাক্স নেয়। সরকার আমাদের থেকে কালেক্ট ট্যাক্স। সরকার কিন্তু আমাদের থেকে ট্যাক্সও নেয়। কেন ট্যাক্স নেয়? এই ট্যাক্স নিয়ে এই কাজগুলো করে, ঠিক আছে। তাহলে এই সরকারি ক্ষেত্র হলো এটা। আর লাস্টে চলে আসো বৈদেশিক ক্ষেত্র, এক্সটার্নাল সেক্টর। সেখানে কি হয়? এখানে কিছু হয় না, এখানে হয় জিনিসপত্র আনা নেওয়া হয়, এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে। আমরা কি করি? ইম্পোর্ট, বাইরে থেকে জিনিস আনি,
এটা কি করে ইম্পোর্ট করি, আবার আমরা দেশ থেকে জিনিস বাইরে বাইরে এটাকে এক্সপোর্ট করি। তাহলে আমরা এক্সপোর্টও করি, ইম্পোর্টও করি। মানে একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, ও এক্সপোর্টও করে। এক্সপোর্ট মানে কি, জিনিসগুলো নিজের দেশ থেকে বাইরের দেশে বিক্রি করা, আর ইম্পোর্ট মানে বাইরের দেশ থেকে নিজের দেশে আনা। ঠিক আছে, আমদানি রপ্তানি, এটা হলো আমদানি, এটা হলো রপ্তানি। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল সেক্টরে কিন্তু এই কাজগুলো হয়, এক্সটার্নাল, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট করে। তাছাড়া বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টও কিন্তু হয়, যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু বিদেশ থেকে পুঁজি আসছে। ঠিক আছে, তাহলে সুতরাং ইনভেস্টমেন্ট কিন্তু হয়, বুঝা যাচ্ছে? তাহলে দেখো সমাজে 4টা সেক্টর আছে। ইন এন ইকোনমি দেয়ার আর 4 সেক্টর। নাম্বার 1 is housing sector, which provides land, labor, capital, organization. Producing sector, who produce goods and services. Then there is a government sector, who implement law, who formate law, then who create infrastructure, তারপর who produce goods and service also, and who collect tax, মানে ট্যাক্স কালেক্ট করে, জিনিসপত্র তৈরি করে, জিনিস সেবা তৈরি করে, তারপর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, তাছাড়াও আইন প্রণয়ন করে, আইন মানে প্রয়োগ করে। তারপর লাস্ট সেক্টর হলো এক্সটার্নাল সেক্টর, যেখানে কি হয়, ভারত মানে একটা দেশ এবং পুরো বিশ্ব, এই দুইটা হলো, দুইটার মধ্যে কাজকর্ম। তাহলে আমরা কি করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমদানি রপ্তানি করি, সঙ্গে আমরা এক্সটার্নাল সেক্টরের সঙ্গে ইনভেস্ট করি। যেমন আমাদের দেশ বাংলাদেশে ইনভেস্ট করলো, বা আমেরিকা থেকে আমাদের দেশে ইনভেস্ট হলো, চায়না থেকে আমাদের দেশে ইনভেস্ট হলো। ঠিক আছে, এরকম ব্যাপার স্যাপার এই 4টা সেক্টরের মধ্যে হয়ে থাকে। এটা হলো বেসিক কাজকর্ম। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে আমরা একটা মডেল বানাবো। আমরা কি বানাবো, একটা এই সেক্টরগুলো নিয়ে একটা মডেল বানাবো। আজকে টপিকের মধ্যে এটাও ছিল। ঠিক আছে, একটা মডেল তোমরা হয়তো স্কুলে করেছো, মডেল বানিয়েছো, বিজ্ঞান সায়েন্স মডেল এরকম বানিয়েছো, কিন্তু এই মডেলটা একটু অন্যরকম মডেল। এই মডেলটা তিনটা মডেল আছে ইকোনমির মধ্যে। একটা হলো 2 সেক্টর মডেল, একটা হলো 3 সেক্টর মডেল, একটা 4 সেক্টর মডেল। আজকে এই মডেলগুলো হবে না, এই মডেলগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। 3টা মডেল নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট টপিক, নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি বলে দিই আমরা কি কি করেছি। প্রথম আমরা দেখেছিলাম যে ইকোনমিক্সটা কি, তারপর দেখেছিলাম ইকোনমিক্স দুইটা ব্রাঞ্চ কি, মাইক্রো ম্যাক্রো, মাইক্রোটা কি ম্যাক্রোটা কি, তাদের মধ্যে ডিফারেন্সটা দেখেছিলাম। তারপর দেখেছিলাম তাদের মধ্যে কি মিল আছে, সিমিলারিটি, একটার সঙ্গে একটা যে লিঙ্ক, ইন্টারডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটা ডিসিশনটা ওইটার মধ্যে ইম্প্যাক্ট পড়ে, এটার ইম্প্যাক্ট এখানে পড়ে, সেটা দেখে সিমিলারিটি দেখেছিলাম। তারপর দেখেছিলাম যে ইমার্জেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্সটা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, কে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, সেটা কিন্তু দেখেছিলাম। মানে কেইন্স ওই মহামন্দা হয়েছিল, সেই জন্য কেইন্স বলছিল যে কি, যে এখন একা একা ইকোনমিকে একটা ভাবে ভাগ করলে হবে না, পুরো ইকোনমিকে একসঙ্গে পড়তে হবে, আর গভর্নমেন্ট নিজে এখানে এসে কাজ করতে হবে। তো সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স ইমার্জেন্স। আর লাস্ট দেখলাম ইকোনমিতে 4টা সেক্টর আছে, একটা হলো হাউজিং সেক্টর, একটা হলো প্রডিউসিং সেক্টর, একটা হলো গভর্নমেন্ট সেক্টর, আর একটা হলো এক্সটার্নাল সেক্টর। 4টা সেক্টর আছে, এই 4টা সেক্টর নিয়ে মডেল তৈরি হয়, সেই মডেলগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকে মোটামুটি আমাদের ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, তো আমাদের নেক্সট ক্লাস শুরু হবে আগামী বুধবার দিন। সেই বুধবারে আমরা আমাদের নেক্সট যে টপিকগুলো, এই চ্যাপ্টার থেকে নেক্সট টপিকগুলো দেখব। নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই যে আজকে যে আলোচনা হলো তা থেকে মানে পরীক্ষা বেশি আসার মতো কিছু নেই, কিন্তু নেক্সট যে ক্লাসটা হবে সেটা থেকে কিন্তু অনেক কিছু পরীক্ষায় পাবে। ঠিক আছে, তাহলে আমরা জানো এই চ্যাপ্টার থেকে 10 মার্কস ছিল। ঠিক আছে, 10 মার্কসে একটা 6 মার্কসের কোশ্চেন আসবে, 6 মার্কসে একটা কোশ্চেন আসবে, 3 মার্কসে একটা কোশ্চেন আসবে, আর 1 মার্কসে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এই 10 থেকে এই যে 6 মার্কস, এটা কিন্তু নিউমেরিক্যাল হতে পারে, অঙ্ক থাকতে পারে নিউমেরিক্যাল। সিবিএসসি যে সিলেবাসটা ছিল, সিবিএসসি তো আগে থেকে এরকম সিলেবাস ছিল, সিবিএসসির মধ্যে কিন্তু এই 6 মার্কস যে অঙ্ক আসে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমই অঙ্কই আসে। 3 মার্কস দিয়ে কোশ্চেন আসবে, আমাদের এই সেক্টরটা থেকে 3 মার্কস আসতে পারে, আর 1 মার্কস একটা শর্ট কোশ্চেন আসবে। তো মোটামুটি ভাবে এই 10 মার্কস হলো এরকম 6, 3 আর 1। তো আমরা নেক্সট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটা মডেল, 3টা মডেল আলোচনা করবো, একদিনে 3টা মডেল শেষ করে নেব। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা দেখা হবে আগামী বুধবার দিন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।